নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো লাস্ট ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম এবং সেখানে আমরা দেখলাম পার্টস অফ স্পিচের মধ্যে মোট 8টি পার্টস রয়েছে এবং ইংরেজিতে আমরা যা যা শব্দই দেখতে পাই, সে যেই শব্দ হোক না কেন, ডগ, ক্যাট, ইজ, ওয়াজ, যা শব্দই আমরা দেখতে পাই সমস্ত কিছুই কিন্তু এই 8টি পার্টস অফ স্পিচের অন্তর্গত। এই 8টি পার্টস অফ স্পিচের বাইরে ইংরেজিতে কিন্তু কোনো শব্দই হয় না, এটা আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন, ঠিক আছে? আর বিষয়টি আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনারা আগের ভিডিওটি দেখেন। তো যাই হোক, আমি আজকের ভিডিওতেও একটু কভার করার চেষ্টা করব। তো আমরা কি করছি, আমরা ইংরেজি গ্রামার শিখছি একটু অন্য উপায়ে। আমি চেষ্টা করছি গল্পের মতো কানেক্ট করে ইংরেজি গ্রামার শেখানোর। তো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যাতে আমি একটু মোটিভেশন পাই। আর ভিডিওগুলো দয়া করে পুরো দেখবেন। পুরো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং ইংরেজিকে নিয়ে আপনাদের যত ভয় রয়েছে সমস্ত ভয় দূর হয়ে যাবে। তো দেখুন, পার্টস অফ স্পিচ। তো স্পিচ কথাটির অর্থ কি? আমরা শুনেছি অনেকবার, অনেকেই বলে যে সে স্পিচ দিচ্ছে। স্পিচ দিচ্ছে মানে কোনো বক্তব্য দিচ্ছে বা কথা বলছে। কিন্তু যখন আমি গ্রামারের সেন্টেন্সে চলে আসি, মানে গ্রামারের বিষয়ে চলে আসি, তখন স্পিচ মানে কোনো কথা বলাই বিষয় না, মানে শুধু যে স্পোকেন ইংলিশ বা স্পোকেন সেটাই না। স্পিচ মানে এখানে রিটিনও চলে আসে, মানে আমরা যে বলি আর লিখি এই দুটোই কিন্তু স্পিচের মধ্যে পড়ে গ্রামারের ক্ষেত্রে। মুদ্রা কথা হলো, স্পিচ মানে হচ্ছে কোনো একটা বাক্য বা কথা। সেই বাক্য বা কথার কতগুলো পার্টস, পার্টস মানে কি? পার্টস মানে অংশ, কতগুলো পার্ট। তাহলে এই বাক্য বা কথার মধ্যে ইংরেজি যে বাক্য বা কথা রয়েছে সেখানে মোট 8টি পার্টস রয়েছে, বুঝতে পারছেন? সর্বমোট 8টি পার্টস, 8টির বেশিও না 8টির কমও না। এখন আমরা সবাই জানি সেই পার্টসগুলো কি কি, আগের ভিডিওতে বলেছি, এখানে লেখাও রয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এগুলো মুখস্থ করার দরকার নেই, অলরেডি আমরা জানতে পারবো গল্পের মতো করে, এক একটা ক্যারেক্টারের মাধ্যমে, তাই না? তো যাই হোক, 8টি পার্টস থাকে। এখন আমি বললাম স্পিচ মানে কথা, একটা কথার মধ্যে 8টি পার্টস থাকে। তাহলে যে কোনো কথা বা যে কোনো সেন্টেন্সের, মানে যে কোনো সেন্টেন্সের মধ্যেই কি সবগুলো পার্ট থাকে? মানে সব 8টা পার্টই কি থাকবে যে কোনো সেন্টেন্সের মধ্যে? না না, সব সেন্টেন্সে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে 8টি পার্টস থাকতেই হবে। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, দেখুন, ওয়াও, দ্য স্মল বয় কুইকলি গেভ হার এ বুক আন্ডার দ্য টেবল অ্যান্ড সি হ্যাপিলি রিড ইট। তাহলে এই যে একটা আমি সেন্টেন্স লিখেছি, এখানে কিন্তু পুরো 8টি পার্টস রয়েছে। পার্টস অফ স্পিচের 8টি পার্টসই রয়েছে, কিন্তু কোনো সেন্টেন্সে সব পার্টস নাও থাকতে পারে, কিছু কিছু পার্টস থাকে, বুঝতে পারছেন? ক্লিয়ার হলো? তাহলে কি বললাম? প্রথম যেটা আমি বললাম, ইংরেজিতে যা শব্দই হোক না কেন তারা সবই এই 8টি পার্টস অফ স্পিচের অন্তর্গত। আমি আগের ক্লাসে বলেছিলাম যে আর্টিকেলসগুলো রয়েছে তারা পার্টস অফ স্পিচের বাইরে, কিন্তু না, আর্টিকেলসগুলো কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে মডার্ন ইংলিশে। যাই হোক, অ্যাডজেক্টিভের তারা পার্ট, হ্যাঁ না, তারা অ্যাডজেক্টিভের পার্টস বা ডিটারমিনার বলা হয় তাদেরকে, সেটা আমরা পড়ব পরবর্তীকালে। তো আমি নাউন কি, প্রোনাউন কি, ভার্ব কি, এগুলো আগের ক্লাসে কভার করেছি, তাই আজকে আমি বলছি না। তাহলে আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব এই যে 8টা পার্টস রয়েছে, এই 8টা পার্টসের কাজ কি, আমরা কেন এই 8টা পার্টসকে পড়ছি, পড়ে আমাদের কি লাভ হবে। যদি আমরা মানে লাভ বুঝতে পারি তাহলে আমাদের পড়তে আরও মজা লাগবে, তাই না? তো আমরা প্রথমে পড়ব নাউন আর প্রোনাউনের বিষয়ে, যে নাউন একটা সেন্টেন্সের মধ্যে কি কাজ করে, নাউনের কাজ কি, কেন আমরা নাউনকে পড়ব, বা প্রোনাউন কি কাজ করে, প্রোনাউনকে আমরা কেন পড়ব। তো মনে রাখবেন, নাউন আর প্রোনাউন একটা সেন্টেন্সের মধ্যে পুরো একই ধরনের কাজ করে বা একই কাজ করে, বুঝতে পারছেন? নাউন যা কাজ করে প্রোনাউনও সেম কাজ করে। আর নাউন মানে কি? আমি বলেছি যে নাউন মানে হচ্ছে নাম, যে কোনো কিছুর নাম হলেই সেটা নাউন হয়ে যায়। যেমন ধরুন কম্পিউটার, কম্পিউটার একটা নাম, তাহলে কম্পিউটার একটা নাউন। বালি, স্যান্ড, বালি একটা নাম, তাহলে বালিও একটা নাউন। জল, জলও একটা নাউন। যেমন আমার নাম ভবেশ, ভবেশও একটা নাউন, বুঝতে পারছেন তো? কোনো নাম হলেই সেটা নাউন, আর নামের বদলে যেটা আমি বসাই সেটাই হচ্ছে প্রোনাউন। বাস, এইটুকু আমরা জানি। বাকি নাউনের বিষয়ে আরও ডিটেলসে আমাদের পড়তে হবে, সেটা আমরা পরে পরে পড়ব। তো নাউন কি কাজ করে?
তো দেখুন কোনো সেন্টেন্সের যে সাবজেক্ট হয় সেই সাবজেক্ট সবসময় নাউন হয়ে থাকে, তাই না? আপনারা কি করবেন, আপনারা যে কোনো একটা ইংরেজি সেন্টেন্স খুলবেন, সে বই হোক, নিউজ পেপার হয়, যেখানে হোক, দেখবেন সেখানে যে সাবজেক্ট থাকে সেটা সবসময় নাউন হয়। সাবজেক্ট কমপ্লিমেন্টও নাউনই হয়। যে অবজেক্ট থাকে সেন্টেন্সের মধ্যে সেটাও নাউন হয়। অবজেক্ট কমপ্লিমেন্ট যেটা থাকে সেটাও নাউন হয়। আর প্রিপোজিশনের যে অবজেক্ট হয় সেটাও নাউন হয়। মাথার উপর দিয়ে গেল? আমি বুঝতে পারছি মাথার উপর দিয়ে গেল, চিন্তার কিছু কারণ নেই, খুব সহজভাবে আমরা মনে রাখতে পারবো। শুধু একটু দেখে রাখুন, যখন আমরা এক্সারসাইজ করব, মানে আমরা যখন কি বলবো সেন্টেন্সের মধ্যে পড়বো, তখন আমাদের সব মনে পড়ে যাবে। তাহলে সাবজেক্ট মানে কি এখনো পর্যন্ত পড়াইনি, যাই হোক, যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কে করছে, এই ভার্বটা কাজটা কে করছে, তখন আমরা সাবজেক্ট খুঁজে পাই, হ্যাঁ না? সাবজেক্ট খুঁজে পাই। ধরো আমি একটা সেন্টেন্সে চলে যাই, দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন এখানে একটা সেন্টেন্স লেখা আছে, রাম প্লেজ ক্রিকেট। তাহলে এখানে ভার্ব কি? এটা ভার্ব মানে কি? কাজ করা। তাহলে খেলা করা একটা ভার্ব। একে যদি আমি প্রশ্ন করি কে খেলছে, রাম খেলছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারছেন? আর অবজেক্ট কি? যদি আমি কি দিয়ে প্রশ্ন করি কি খেলছে, ক্রিকেট খেলছে, তাহলে ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে দেখুন এইখানে যে আমি সাবজেক্ট পেলাম রাম, আর এইখানে যে আমি অবজেক্ট পেলাম ক্রিকেট, এই দুটোই কিন্তু নাউন। নাউন বাদে কোনো কিছুই, বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন বাদে কোনো কিছুই কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট হয় না, সবসময় নাউন হবে। এখানে দেখুন সি প্রোনাউন, এটাও সাবজেক্ট। সি রিডস, কি পড়ে? বই পড়ে, বই হচ্ছে অবজেক্ট, এটাও নাউন। যেমন এখানে লেখা হচ্ছে দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, তাহলে ক্যাট কি? নাউন। কোথায় রয়েছে? টেবিলের নিচে, টেবিলের উপরে, তাহলে টেবিলটাও নাউন। এখন এইখানে যেটা রয়েছে, এখানে হচ্ছে প্রিপোজিশন রয়েছে, তাই না? অন হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের অবজেক্টও কিন্তু নাউন হয়ে থাকে, বুঝতে পারছেন? প্রিপোজিশনের অবজেক্ট কি হয়ে থাকে? নাউন হয়ে থাকে। এগুলো আপনাদের হয়তো একটু অন্যরকম মনে হতে পারে যে কি বলছে, হ্যাঁ কি বলছেন। এইগুলো যখন আমরা পড়বো না বড় বড় সেন্টেন্স, তখন কাজে আসবে। তো এটা মনে রাখবেন, যখন কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের একটা অবজেক্ট থাকবেই থাকবে, আর সেটা সবসময় নাউন হবে, বুঝতে পারছেন? যে কোনো জায়গায় প্রিপোজিশন যদি বসে, প্রিপোজিশন কি? প্রিপোজিশন অন, ইন, এট, হ্যাঁ না? এগুলো প্রিপোজিশন। আরও অনেক আছে প্রিপোজিশন। তো যেখানেই দেখবেন কোনো প্রিপোজিশন থাকবে, সেই প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট থাকবে। কার অবজেক্ট? সেই প্রিপোজিশন। প্রিপোজিশন কোনোদিনও একা একা আসে না, প্রিপোজিশন আসলে তার সাথে অবজেক্টও আসবে, হ্যাঁ না? তাহলে অবজেক্ট আসবে, ঝড় আসবে মানে বাতাসও তার সঙ্গে নিয়ে আসবে, সাথে বৃষ্টিও হবে, সব কিছুই হবে, হ্যাঁ না? তো প্রিপোজিশন আসলো মানে তারপরে তার অবজেক্ট আসবেই আসবে, আর সেই অবজেক্টটা সবসময় নাউন না হলে প্রোনাউন হবে। সাবজেক্টও নাউন হবে, অবজেক্টও নাউন হবে, প্রিপোজিশনের যে অবজেক্ট হয় সেটাও নাউন হবে। আরেকটা বিষয়, যে কমপ্লিমেন্ট হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, সেটাও কিন্তু নাউন হয়। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে কারো বিষয়ে ডেসক্রাইব করা, হ্যাঁ না? কমপ্লিমেন্ট করছি। ধরো কাউকে দেখতে খুব সুন্দর, হ্যাঁ না? আমি বললাম তাকে খুব সুন্দর দেখাচ্ছে, মানে আমি তাকে কমপ্লিমেন্ট করলাম, তাকে ডেসক্রাইব করলাম, তাই না? তাহলে যেটা সাবজেক্টকে ডেসক্রাইব করছে, সাবজেক্টকে কমপ্লিমেন্ট দিচ্ছে, সেটাই সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন এইখানে একটা সেন্টেন্স আছে, দেখুন, রমেশ ইজ এ ডক্টর। তাহলে এইখানে ইজ হচ্ছে ভার্ব, কিন্তু ভার্বকে যদি আমি প্রশ্ন করি, তাহলে আমি অবজেক্ট কিন্তু খুঁজেই পাবো না। কি? রমেশ কি? একটা ডাক্তার, পুরোটাই সেন্টেন্স হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তো এটা হচ্ছে একটা, এই যে ডাক্তারটা এসছে, এটা কিন্তু এই ভার্বের জন্য আসেনি, রমেশের জন্য এসছে, হ্যাঁ না? এই ডক্টরটা কাকে ডেসক্রাইব করছে? এই ডক্টরটা কাকে ডেসক্রাইব করছে? রমেশকে ডেসক্রাইব করছে। তাই এই ডক্টরটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? রমেশের কমপ্লিমেন্ট। রমেশ কি? রমেশ হচ্ছে একটা ডক্টর। আর এই যে কমপ্লিমেন্ট, এটাও কিন্তু হচ্ছে একটা নাউন, বুঝতে পারছেন? এখানে দেখুন আরেকটা সেন্টেন্স রয়েছে, দে ইলেক্টেড। ইলেক্ট মানে নির্বাচন করা, ইলেক্টেড মানে নির্বাচিত করেছে, হিম মানে তাকে। তাহলে দে, আচ্ছা ইলেক্ট করেছে, কে করেছে? দে করেছে, তারা করেছে, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ না? কাকে করেছে? তাকে করেছে, হ্যাঁ না? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, তাহলে হিম, তাকে করেছে।
তাহলে এই যে ক্যাপ্টেনটা এখানে বসে আছে, ক্যাপ্টেনটা তাহলে কি? এটা তো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। এইটা কি? এই যে ক্যাপ্টেন এখানে এক্সট্রা বসে আছে, এই ক্যাপ্টেনটা কার বিষয়ে বলছে? তাদের বিষয়ে বলছে কি? দে ক্যাপ্টেন কি? তারা কি ক্যাপ্টেন? না, হিম হচ্ছে ক্যাপ্টেন, হ্যাঁ না? তাহলে ক্যাপ্টেনটা কাকে ডেসক্রাইব করছে? অবজেক্টকে ডেসক্রাইব করছে, তাই এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট, হ্যাঁ না? বুঝতে পারছেন তো? অবজেক্টের কমপ্লিমেন্ট, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করছি বুঝতে পারলেন সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কমপ্লিমেন্ট কি। আমরা পরবর্তীকালে যখন আরও সেন্টেন্স প্র্যাকটিস করব তখন আমরা আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারবো। তো এখন আমরা কি শিখলাম? নাউন আর প্রোনাউনের আমরা কাজ শিখলাম। কি কাজ শিখলাম? মোট 4টা মনে হয় কাজ শিখলাম, 4টা না 5টা, এগুলো মুখস্থ করার দরকার নেই, দেখলে মনে পড়ে যাবে। সাবজেক্ট হিসেবে কাজ করে নাউন বা প্রোনাউন, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে নাউন বা প্রোনাউন। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে বলে দিলাম, সাবজেক্টকে যে কমপ্লিমেন্ট করে ডেসক্রাইব করে। অবজেক্ট হিসেবে কাজ করে নাউন বা প্রোনাউন, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে যে অবজেক্টকে ডেসক্রাইব করে। আর অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। বুঝতে পারছেন? নাউন আর প্রোনাউন ছাড়া এই কাজগুলো কিন্তু কেউ করতে পারবে না, এটা মাথায় রাখবেন। বুঝতে পারছেন? এটা মাথায় রাখলেই আমাদের নাউনের কাজ আমরা শিখে গেলাম। তাহলে নাউন প্রোনাউন শেষ। এরপরে আমরা শিখব অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ কি কাজ করে? অ্যাডজেক্টিভ কি করে? যে নাউন রয়েছে আর যে প্রোনাউন রয়েছে তাদেরকে বর্ণনা দেয়, তাদেরকে ডেসক্রাইব করে যে নাউন বা প্রোনাউনটা কেমন, হ্যাঁ না? নাউন বা প্রোনাউনটা কেমন। যেমন ধরুন এখানে উদাহরণ রয়েছে হাউস, হাউস একটা নাউন। হাউসটা কেমন? হাউসটা হচ্ছে বিগ, অনেক বড় হাউস, হ্যাঁ না? তাহলে বিগটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? যেমন এখানে রয়েছে দেখুন পেন, পেন একটা নাউন। পেনটা কেমন? পেনটা হচ্ছে লাল রঙের, রেড পেন। তাহলে রেডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে যে শব্দগুলো নাউনকে বা প্রোনাউনকে ডেসক্রাইব করে যে সেই নাউন বা প্রোনাউনটা কেমন, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? ওটাই অ্যাডজেক্টিভের কাজ। এটা খুব সোজা, বেশি কিছু জানার দরকার নেই। যেখানে নাউন থাকবে তাকে যে ডেসক্রাইব করবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন এটি যে কোল্ড ডে, ডে মানে দিন, একটা নাম। তাহলে দিনটা কেমন? কোল্ড মানে ঠান্ডা। হ্যাপি চাইল্ড, হ্যাঁ না? হ্যাপি চাইল্ডটা কেমন? হ্যাপি, খুব খুশি। যেমন ব্যাগ, কেমন ব্যাগ? নিউ ব্যাগ, নতুন ব্যাগ, অ্যাডজেক্টিভ। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে অ্যাডজেক্টিভ কি কাজ করে? অ্যাডজেক্টিভ নাউনকে বা প্রোনাউনকে ডেসক্রাইব করে সে কেমন, কি ধরনের। বাকি যখন আমরা অ্যাডজেক্টিভ আরও ডিটেলসে পড়বো তখন আমরা শিখতে পারবো। তাহলে আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারছেন যে নাউন জিনিসটা কি, তার কাজ কি। অ্যাডজেক্টিভ শিখলাম, এখন আমরা ভার্ব শিখবো। ভার্ব দেখুন, ভার্বের মানে কি? ভার্ব মানে যখন কোনো একটা কাজ হয় তাকে আমরা ভার্ব বলি, তাই না? তাহলে যখন কোনো কাজ হবে না তখন কি ভার্ব হবে না? যেমন ধরুন আমি বললাম যে প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা, তাহলে প্লে একটা ভার্ব। হ্যাঁ, অবশ্যই প্লে হচ্ছে একটা ভার্ব, তাই না? কারণ এটা কাজ হচ্ছে। কিন্তু কাজ না হলেও কিন্তু ভার্ব হয়ে থাকে। যেমন কোনো একটা স্টেট, না একটা অবস্থান, স্টেট, কোনো একটা স্টেটে থাকলে সেটাও একটা ভার্ব। আবার পজেশন হলেও ভার্ব। পজেশন মানে কি? আয়ত্তে থাকা। যেমন হ্যাভ, হ্যাভ একটা কি? ভার্ব। হ্যাভ মানে কি? আছে। এখানে কোনো কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে না। হ্যাভ মানে কি? হ্যাভ মানে হচ্ছে আছে, হ্যাঁ না? আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে। তাহলে হ্যাভটা কি কোনো কাজ হচ্ছে? হচ্ছে না। কিন্তু হ্যাভ কি বোঝাচ্ছে? হ্যাভ বোঝাচ্ছে আমার পজেশনকে, মানে আমার অধিকারকে, না সরি অধিকার বলাটা ঠিক হবে না, মানে আয়তায় আছে আর কি, হ্যাঁ না? আমার আছে। তাহলে হ্যাভ একটা পজেশনকে বোঝায়। তাহলে ভার্ব অ্যাকশানকেও বোঝায়। ভার্ব মানে আমার কাছে কোনো কিছু আছে, আমার আয়ত্তে আছে, সেটাকেও বোঝায়। আর ভার্ব কোনো স্টেট অফ বিংকে বোঝায়, কি অবস্থায় আছে সেটাকেও বোঝায়। তো এখানে অনেকগুলো ভার্বের উদাহরণ দেওয়া আছে, আপনারা অলরেডি জানেন ভার্ব কি জিনিস, তাই আমি এটা ডিসকাস করছি না। তো যখন ভার্ব চ্যাপ্টার আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো। যেমন এখানে দেখুন রয়েছে দ্য ইয়ং বয় রানস ফাস্ট। তাহলে ইয়ং মানে কি? আচ্ছা, বয়, বয় হচ্ছে একটা নাউন। বয়টা কেমন? বয়টা হচ্ছে ইয়ং, হ্যাঁ না? অনেক কম বয়স, যুবক। তাহলে ইয়ংটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা নাউনকে মডিফাই করছে। আর ওই বইটা কি করছে? রান করছে, দৌড়াচ্ছে, এটা হচ্ছে ভার্ব, রান করছে। যেমন সি রোট এ লং লেটার, সে রোট, সে লিখলো, হ্যাঁ না? লিখেছিল বা লিখেছে কি?
এটা পাস্ট টেন্সে, ভার্বের আমরা শিখবো পরে যখন ভার্ব আলোচনা করব। সে লিখেছে একটা লেটার লিখেছে, চিঠি একটা নাউন, এটা কোন অবজেক্ট, হ্যাঁ না। সি একটা মানে প্রোনাউন, এটা হচ্ছে সাবজেক্ট, এটাও হচ্ছে প্রোনাউন। তাহলে নাউন প্রোনাউন ছাড়া সাবজেক্ট অবজেক্ট হবে না। যাই হোক লেটার লিখেছে, কিন্তু লেটারটা কেমন, লেটারটা হচ্ছে লং, খুব দীর্ঘ লেটার, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ না। এইভাবে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যাই হোক, কোথায় গেল, 1 মিনিট, হ্যাঁ। এরপরে কি রয়েছে, আমরা নাউন শিখলাম, প্রোনাউন শিখলাম, অ্যাডজেক্টিভ শিখলাম, ভার্ব শিখলাম, এরপরে শিখবো অ্যাডভার্ব। আমি শুধু আইডেন্টিফিকেশন করা শেখাচ্ছি, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, মানে কোনটা নাউন কোনটা প্রোনাউন, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি প্রথমে, হ্যাঁ না, তাহলে তো তার বিষয়ে আমরা জানতে পারবো। এরপরে অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব একই রকম অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, কিন্তু অ্যাডভার্ব একটাকে ডেসক্রাইব করে না। যেমন অ্যাডজেক্টিভ কাকে ডেসক্রাইব করে, শুধুমাত্র নাউনকে ডেসক্রাইব করে বা প্রোনাউনকে, কিন্তু অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করে, অ্যাডজেক্টিভকেও ডেসক্রাইব করে, আর অন্য কোনো অ্যাডভার্বকেও ডেসক্রাইব করে। তিনটে বিষয় মাথায় রাখবেন। অ্যাডভার্ব কাকে ডেসক্রাইব করে, মানে কার কার বর্ণনা দেয়, ভার্বের বর্ণনা দেয়, হ্যাঁ না। যেমন লেখা আছে দ্য ফোর্ট, দ্য সোলজার ফোর্ট ব্রেভলি, হ্যাঁ না, ইন দ্য ব্যাটল। তাহলে এই যে সোলজার মানে সৈন্য, এটা নাউন সাবজেক্ট। তাহলে সে কি করেছে, ফোর্ট করেছে, ফোর্ট ফাইটের পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম, ফাইটের ফার্স্ট ফর্ম ফোর্ট মানে লড়াই করেছিল। তাহলে লড়াই করেছিল কেমন ভাবে লড়াই করেছিল, তার কাজটাকে ডেসক্রাইব করছে ব্রেভলি, হ্যাঁ না, খুব সাহসিকতা নিয়ে, হ্যাঁ না, অনেক সাহস দেখিয়ে লড়াই করেছিল। তাহলে ভার্বটাকে ডেসক্রাইব করছে যেটা, এটা কি হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ না, ভার্বকে ডেসক্রাইব করছে। যেমন এখানে দেখুন রয়েছে সি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। এখন আপনাদের একটা প্রশ্ন করি, এই যে ইন্টেলিজেন্টটা এটা কি বলুন তো। এই যে এখানে ইন্টেলিজেন্ট লেখা আছে, সি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টটা কি, ইন্টেলিজেন্স কি অবজেক্ট? তো দেখুন ইন্টেলিজেন্টটা কিন্তু অবজেক্ট না। ইন্টেলিজেন্টটা কি, ইন্টেলিজেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? কেন অ্যাডজেক্টিভ? কারণ এই সি কে এটি ডেসক্রাইব করছে, হ্যাঁ না। সে কেমন, সে ইন্টেলিজেন্ট, সে খুব বুদ্ধিমানী, হ্যাঁ না, তার বুদ্ধি রয়েছে অনেক, ইন্টেলিজেন্ট। বুঝতে পারছেন তো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অবজেক্ট না, হ্যাঁ, এটা অবজেক্ট না, ইন্টেলিজেন্ট। তাহলে এই ইন্টেলিজেন্ট কে ডেসক্রাইব করছে এক্সট্রিমলি ওয়ার্ডটি। এই এক্সট্রিমলি ওয়ার্ডটি কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কেমন ইন্টেলিজেন্ট, সে এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, মানে খুবই বুদ্ধিমান। বুঝতে পারছেন তো, তাহলে এটা অ্যাডজেক্টিভকেও কিন্তু ডেসক্রাইব করে, সাথে কোনো একটা অ্যাডভার্বকেও ডেসক্রাইব করে। যেমন হি রান ভেরি ফাস্ট, হ্যাঁ না, ভেরিটা কি একটা অ্যাডভার্ব, আর ফাস্টও একটা অ্যাডভার্ব, হ্যাঁ না, তাহলে দুটোকেই ডেসক্রাইব করে। যাই হোক, এটা আপনারা মনে রাখবেন যে অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, আর অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে, হ্যাঁ না। মনে পড়ছে ধীরে ধীরে, মুখস্থ হবে ধীরে ধীরে, আরও আমরা আলোচনা করবো এদেরকে নিয়ে। প্রিপোজিশন কি করে, প্রিপোজিশনের কাজ আপনারা মনে রাখবেন, প্রিপোজিশন কানেক্ট করে, রিলেট করে, হ্যাঁ না, রিলেট করে। যেমন দ্য বুক ইজ, বইটা টেবিলের আছে, হ্যাঁ না, টেবিলের আছে, একটা বইটা টেবিলে আছে, কিন্তু টেবিলের কোথায় রয়েছে, হ্যাঁ না, সেটা আমরা জানবো কি করে, যখন আমরা সেখানে একটা প্রিপোজিশন বসাবো। অন মানে উপরে রয়েছে, আন্ডার মানে নিচে রয়েছে, হ্যাঁ না, ইন মানে টেবিলের মধ্যে রয়েছে, সম্ভব নাই, যাই হোক তো টেবিলের মধ্যে রয়েছে। তো এই যে প্রিপোজিশন সেটা কি করে রিলেট করে একটা সঙ্গে আরেকটাকে, বুঝতে পারছেন। তাহলে প্রিপোজিশন কি করে, একটা রিলেটিং ওয়ার্ডস। সব সময় মনে রাখবেন প্রিপোজিশন যখন লেখা হবে, হ্যাঁ না, প্রিপোজিশন কি করে না, নাউন এবং প্রোনাউন যে রয়েছে সেই নাউন এবং প্রোনাউনকে অন্য একটা নাউন এবং প্রোনাউনের মধ্যে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, হ্যাঁ না। এটা রিলেশনশিপ তৈরি করে নাউন আর প্রোনাউনের টু আদার নাউন্স অর প্রোনাউন্স। বুঝতে পারছেন, একটা নাউন্স আর প্রোনাউন্সের সঙ্গে আরেকটা নাউন্স আর প্রোনাউন্সের সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, হ্যাঁ না। আর এই প্রিপোজিশন কোথায় ব্যবহার করা হয়, এই প্রিপোজিশন ব্যবহার করা হয় নাউন আর প্রোনাউনের আগে,
সব সময় নাউন বা প্রোনাউনের আগে ব্যবহার করা হয়। যেমন দেখুন এখানে নাউন রয়েছে, তার আগে প্রিপোজিশন, নাউন রয়েছে বা প্রোনাউন রয়েছে, তার আগে প্রিপোজিশন, নাউন রয়েছে, তার আগে প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে প্রিপোজিশন আসবে, প্রিপোজিশনের পরে নাউন আসবে, মাথায় রাখবে এটা প্রিপোজিশনের কাজ। আমরা প্রিপোজিশন আরও ডিটেলসে পরে পড়বো, জাস্ট আমরা আইডেন্টিফাই করছি যে প্রিপোজিশন থাকে কোথায়। প্রিপোজিশন থাকে নাউনের আগে। আর এটা কী করে, নাউন, একটা নাউন আর প্রোনাউনকে অন্য একটা নাউন আর প্রোনাউনের সঙ্গে কি সম্পর্ক সেই রিলেশন তৈরি করতে সাহায্য করে। বুঝতে পারছেন? এরপরে রয়েছে কি কনজাংশন। কনজাংশনও খুব সহজ চিনতে। কনজাংশন হচ্ছে জয়েন করে দুটো শব্দকে, হ্যাঁ, দুটো ওয়ার্ড হতে পারে, দুটো ফ্রেজ হতে পারে, দুটো ক্লোজ হতে পারে, দুটো সেন্টেন্স হতে পারে, মানে দুটো বিষয়কে যুক্ত করে হচ্ছে কনজাংশন। কি কি? যেমন ওর, এন্ড, হ্যাঁ না, বাট, এগুলো সব হচ্ছে কনজাংশন। যেমন ইউ ক্যান টেক টি অর কফি, তাহলে টি একটা শব্দ আর কফি একটা শব্দ, হ্যাঁ না, নাউন, এদেরকে কানেক্ট করে দিল। তুমি টিও নিতে পারো, কফিও নিতে পারো, তোমার খুশি, যেটা খুশি নিতে পারো, তাই না? তাহলে এরা কানেক্ট করে, জয়েন করে, কনজাংশন। চিনতে পারবে? জাস্ট চিনানোর চেষ্টা করছি আমি। পরের ভিডিওগুলোতে আমরা কি করব সেটা ডিটেলসে আলোচনা করব। তাহলে কনজাংশন কি করে, মানে জয়েন করে, দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারে। যেমন ধরো এখানে দুটো সেন্টেন্স রয়েছে, হি ওয়ার্কড হার্ড, হ্যাঁ না, সে কাজ করত, খুব কঠোর কাজ করতো, মানে সে খুব পরিশ্রমী ছিল। যদিও হি ওয়াজ টায়ার্ড, যদিও হি মানে সে, ওয়াজ টায়ার্ড সে খুব, মানে টায়ার্ড মানে কি বলবো, ক্লান্ত হয়ে পড়তো, মানে যদিও কে ক্লান্ত থাকতো তবুও সে অনেক কাজ করতো। এটা একটা আলাদা সেন্টেন্স, কিন্তু হি ওয়াজ টায়ার্ড এটা একটা আলাদা সেন্টেন্স, আবার হি ওয়ার্কড হার্ড এটাও একটা আলাদা সেন্টেন্স। এদেরকে যুক্ত করেছে অলদো, অলদো, বাট আমি বাটও বসাতে পারি এখানে, হি ওয়ার্কড হার্ড বাট হি ওয়াজ টায়ার্ড, না, একটু অন্যরকম শোনাবে, যাই হোক। তো এইরকমভাবে সেন্টেন্সকে, কোনো ফ্রেজকে আর কোনো ক্লোজকে কানেক্ট করে হচ্ছে কনজাংশন। এখন ফ্রেজ মানে কি, ক্লোজ মানে কি, সেগুলো আমরা পরে ধীরে ধীরে শিখবো। একদিনে মাথায় মধ্যে আসলে আমরা পাগল হয়ে যাব, তাই না? আর লাস্ট রইল কি ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন মানে কি? ইন্টারজেকশন মানে হচ্ছে যেটা আমাদের ইমোশনকে দেখায়। আমরা খুব আনন্দ পেয়েছি, হ্যাঁ না, আমরা খুব দুঃখে আছি, আমরা অবাক হয়ে গেছি, এই যে ইমোশনগুলো দেখতে পাই, সেই ইমোশনগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। যেমন ওয়াও, এলাস, ওহ, না, হুরে, এই সবগুলো হচ্ছে কি এক একটা ইমোশন। বুঝতে পারছেন? আশা করছি পার্টস অফ স্পিচের কাজ আমরা বুঝতে পেরেছেন। আপনারা কি পড়লাম আমরা তাহলে? এই যে 8টা পার্টস অফ স্পিচ আলোচনা করলাম, কার কি কাজ। নাউনের কাজ কি? নাউন সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, আর নাউনের অবজেক্ট হয়, না, সবসময় প্রিপোজিশনের অবজেক্ট হয়। সবসময় মাথায় রাখবেন প্রিপোজিশনের পরে সবসময় একটা নাউন থাকবেই, নাউন বা প্রোনাউন, হ্যাঁ না, এটা ইম্পর্টেন্ট একটা ট্রিক ইংরেজি শেখার। প্রোনাউনেরও কি কাজ? অ্যাডজেক্টিভ কি কাজ করে? নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব করে। ভার্ব মানে কি? ভার্ব মানে কাজ করা, সে অ্যাকশনও হতে পারে, স্টেটও হতে পারে, স্টেট অফ বিং হতে পারে, অথবা পজেশনও হতে পারে। ভার্ব মানে কোনো কিছু আয়ত্তে থাকাও ভার্ব। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করে, মানে অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, আবার নিজেকেই ডেসক্রাইব করে, অ্যাডভার্বকেও ডেসক্রাইব করে, অন্য একটা অ্যাডভার্বকে। প্রিপোজিশন কি? প্রিপোজিশন রিলেট করে একটা নাউনের আর প্রোনাউনের সঙ্গে অন্য একটা নাউন বা প্রোনাউনের সম্পর্ক তৈরি করে। আর প্রিপোজিশনের পরে সবসময় নাউন আসে, এটাই বলে দিলাম। নাউনের আগে সবসময় প্রিপোজিশন বসে, এটাও মাথায় রাখবেন। এমন হবে না যে টেবিল তারপরে অন বসাবো, না, টেবিল তারপরে অন, এরকম হবে না। অন দ্য টেবিল হবে সবসময়, না, দ্য টেবিল অন, এরকম না, অন দ্য টেবিল হবে। আর কনজাংশন কি? যুক্ত করে দুটো শব্দকে অথবা দুটো সেন্টেন্সকে অথবা দুটো ফ্রেজ, দুটো মানে কি বলবো, ক্লোজকে। আর ইন্টারজেকশন মানে কি? ইন্টারজেকশন হচ্ছে আমাদের ইমোশনকে দেখায়। আমরা যে ইমোশন হয়ে যায়, আমরা দুঃখী হয়ে যাই, আমরা আনন্দিত হয়ে যাই, সব ইমোশন কিন্তু আমরা ইন্টারজেকশনের মাধ্যমে জানতে পারি। বুঝতে পেরেছেন আশা করছি। তো এইগুলো জাস্ট মাথায় রাখুন, নোট ডাউন করুন, আর চ্যানেলটি ফলো করুন। আমি পরের ভিডিও নিয়ে আসবো। একটু দেরি হতে পারে, একটু ব্যস্ত থাকি। তো সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করবেন অবশ্যই, তাহলে আমি আরেকটু মোটিভেট হয়ে যাব। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আরেকটা বিষয়,
যদি আপনারা এই নোটসগুলো ডাউনলোড করতে চান, এই নোটসগুলো আমার টেলিগ্রাম লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে গিয়ে আপনারা টেলিগ্রাম থেকে এই নোটসগুলো ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।